লাভের জন্য নয়, এই মূল মন্ত্রকে ধারণ করে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে ১৯৯০ সালে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ প্রতিষ্ঠিত হয়। দরিদ্র জনগোষ্ঠীর পূর্ণ মানব মর্যাদা অর্জনের লক্ষ্যে আর্থ সামাজিক মানবিক উন্নয়ন সমন্বিত সহায়ক কর্মসূচি নিয়ে কাজ করে যাচ্ছে পিকেএসএফ। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে অপেক্ষাকৃত বড় আকারের অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম এমন ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের জন্য পিকেএসএফ সুনির্দিষ্ট নীতিমালার আলোকে ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রম শুরু করে। প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে পিকেএসএফ ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্যময় করেছে। এর ফলে ক্ষুদ্র ঋণ যুগ উপযোগী ও দারিদ্র্যবান্ধব হয়েছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মান উন্নয়ন ও নানাবিধ ব্যবসায়িক উন্নতি সাধনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে পিকেএসএফ। এর মধ্যে উল্লেখযোগ্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহযোগিতা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা। গ্রামাঞ্চলে কাজ শুরু করলেও পরবর্তীতে শহর অঞ্চলেও বিভিন্ন উৎপাদনমুখী ও সেবামূলক কার্যক্রমের জন্যও অর্থ যোগানে পিকেএসএফ সমানভাবে কাজ করে যাচ্ছে। পিকেএসএফের সকল কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে বিভিন্ন সহযোগী সংস্থা। পিকেএসএফের এমনই একটি সহযোগী প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কর্ম বা সংক্ষেপে গাক এবং অ্যাহেড সোশ্যাল অর্গানাইজেশন বা সংক্ষেপে এসও। গাক এবং এসও দারিদ্র্য দূরীকরণ ও মানবাধিকার রক্ষার পাশাপাশি সমাজের বৈষম্য দূরীকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে গাক এবং এসও পিকেএসএফের অর্থায়নে বিভিন্ন কর্মসূচি নিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তথা বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হতে সহায়তা করছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল তখনও এবং এখনও আছে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য নিরসন। প্রথমে খুব ছোট আকারে শুরু হয়, মাত্র ৩০ লক্ষ টাকা পুঁজি নিয়ে। তারপরে আস্তে আস্তে এটা সম্প্রসারিত হতে থাকে। বর্তমানে বাৎসরিক বাজেট প্রায় ৩,০০০ কোটি টাকা এবং ইতিমধ্যে আমরা প্রায় সারা দেশে তার প্রত্যেকটি উপজেলায় আমাদের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। যদিও কর্মসংস্থান সৃষ্টির কথা তার মূল লক্ষ্যের মধ্যে আছে, কিন্তু তবুও প্রথম দিকে ওই সময়ের চিন্তাভাবনার সঙ্গে মিল রেখে ক্ষুদ্র ঋণ দিয়ে কার্যক্রম শুরু হয়েছিল। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন তার সহযোগী সংস্থাদেরকে অর্থায়ন করত এবং তারা সাধারণ মানুষকে, দরিদ্র মানুষকে ক্ষুদ্র ঋণ দিতেন এবং সেইভাবে এটা সম্প্রসারিত হতে থাকে। কিন্তু কিছুদিন যেতে না যেতে এটা বোঝা যায় যে শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র নিরসন সম্ভব নয়, আর টেকসই দারিদ্র নিরসন তো একেবারেই সম্ভব নয়। কাজেই ক্ষুদ্র ঋণে বৈচিত্র্যায়ন আনার একটা প্রচেষ্টা শুরু হয়। বৈচিত্র্যায়ন দুই দিক থেকে আনা হয়। একটি হচ্ছে যে প্রথাগত ক্ষুদ্র ঋণ সপ্তাহে সপ্তাহে পরিশোধ করতে হয়। সেখান থেকে বেরিয়ে মৌসুমি ঋণ এবং অন্যান্য ঋণ দেওয়া শুরু হয়, যেখানে হয়তো ১ মাস পরে বা ২ মাস পরে বা ফসল ওঠার পরে কয়েক মাস পরে ঋণ পরিশোধ করা হয়। এছাড়া অতি দরিদ্রদের জন্য ঋণের ব্যবস্থা ছিল না। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন একটি বড় আকারের অতি দরিদ্রদের জন্য ক্ষুদ্র ঋণ কর্মসূচি গ্রহণ করে মঙ্গা দূরীকরণের লক্ষ্যে। সেটা হচ্ছে ২০০৫-৬ সালের দিকে। তারপরে যদিও কিছুটা বৈচিত্র্যায়ন এসেছিল, কিন্তু মূলত কার্যক্রমটা ক্ষুদ্র ঋণ ভিত্তিক ছিল। ২০১০ সালে আমরা এই যে বিবর্তনকে আরও এগিয়ে নিয়ে যাই, তখন যে প্রশ্নগুলো আমাদের সামনে আসে সেটি হচ্ছে ক্ষুদ্র ঋণ নিয়ে একজন মানুষ কতদিন বছর বছর টাকা ফেরত দেবে, আবার নেবে, সেখান থেকে বেরিয়ে আসার তার কী পথ। আর যে কার্যক্রমগুলো তারা করছে সেটা এমন একটা পর্যায়ে থেকে যাচ্ছে যে তাকে দারিদ্র্য থেকে বেরিয়ে এসে টেকসই উন্নয়নের পথে অগ্রসর হওয়ার তেমন সুযোগ সৃষ্টি হচ্ছে না। সেজন্যে আমরা এখান থেকে যে চিন্তা ভাবনা করে
যে বিষয়টি নির্ধারণ করলাম সেটি হচ্ছে যে মানুষকে কেন্দ্র করে উন্নয়ন ঘটাতে হবে, মানুষকে কেন্দ্র করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের কার্যক্রম বিন্যাস করতে হবে। ক্ষুদ্র ঋণকে কেন্দ্র করে নয় বা কোনো একটি কর্মসূচিকে কেন্দ্র করে নয়। তো মানুষকে কেন্দ্র করতে হলে আমার লক্ষ্যটা স্থির করতে হবে যে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হওয়া, মানুষের মানবাধিকারগুলো প্রতিষ্ঠিত হওয়া। এবং সেজন্য আমরা শুরু করলাম সমৃদ্ধি, যেখানে আমরা শিক্ষা, স্বাস্থ্য, তারপরে পুষ্টি সব দিক বিবেচনায় নিয়ে তাকে উৎপাদন যেমন হবে, তার সামাজিক উন্নয়ন তেমন হবে, সামাজিক পুঁজি গঠন হবে, তার যে সাংস্কৃতিক বিকাশ সেটা ঘটবে, মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপিত হবে, তার অবকাঠামো তৈরি হবে, তার স্বাস্থ্যসেবা তৈরি হবে, স্বাস্থ্যসেবার বিষয়গুলি, এই সবগুলোকে নিয়ে এসে আমরা মানুষকে একটা মানবতার যে দিকটা, তার মানুষকে মানুষ হিসেবে বেঁচে থাকার যে দিকটা, সেটাকে আমরা একেবারে সামনে নিয়ে আসি। এখন আমরা সেই ধরনের কার্যক্রম 43টা ইউনিয়নে চালাচ্ছি। আরও আমরা লক্ষ্য করলাম যে এর সবচেয়ে মূলে আছে যে বিষয়টি, সেটি হচ্ছে শিক্ষা, প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা এবং পুষ্টি। সুতরাং আমরা ইতিমধ্যেই আরও 100টি ইউনিয়নে এই কার্যক্রমটি শুরু করেছি। গবাদি পশুপালন সহ আগ্রহী, উৎসাহী, পরিশ্রমী, ক্ষুদ্র শিল্পোদ্যোক্তা যে কোনো নারী পুরুষ পিকেএসএফের এবং তার সহযোগী বিভিন্ন সংস্থার উপকারভোগী হতে পারেন। বর্তমানে পিকেএসএফের দিক নির্দেশনা, আর্থিক ও কারিগরি সহযোগিতায় গাকের অসংখ্য উপকারভোগী আজ চোখে পড়ার মতো, যাদের মধ্যে অনেকেই নিঃস্ব থেকে আজ নিজেই উদ্যোক্তা হয়েছেন, গড়ে তুলেছেন ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান। স্বল্প পরিসর থেকে শুরু করে তাদের স্বপ্ন আজ বিস্তৃত। তাহেরা বেগম সবার জন্য এমনই উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে। পুষ্টিকর খাবার দূরে থাক, দুটি সন্তান নিয়ে যার পেট ভরে দুবেলা খাবারের ব্যবস্থা করতেই চিন্তার বলিরেখা ফুটে উঠত কপালে, যার সন্তানদের নতুন পোশাক যেন হাতে চাঁদ পাওয়ার মতো, নুন আনতে পান্তা ফুরোয়, সুখ যার কাছে অমাবস্যার চাঁদ ছাড়া আর কী বা হতে পারে। সংসারের ঘানি টানতে টানতে যখন নিজের বলে আর কিছুই নেই, তখনই তার পাশে এসে দাঁড়ায় গ্রাম উন্নয়ন কর্ম বা গাক। বিভিন্ন লোকমুখে শুনে গাকের শরণাপন্ন হন তাহেরা বেগম। তাদের কাছ থেকে ক্ষুদ্র ঋণ নিয়ে নিজেদের শ্রমিক পেশা বাদ দিয়ে স্বামীকে নিয়ে ছোট্ট পরিসরে কৃষি উপকরণ ও যন্ত্রাংশ কেনা বেচার ব্যবসা শুরু করেন। ভালোভাবে প্রসার হতে থাকে তার ব্যবসার পরিধি বৃদ্ধির জন্য ধাপে ধাপে ঋণ নিয়ে আপন উদ্ভাবনী মেধায় নানা রকম কলকারখানার যন্ত্রাংশ ব্যাপকভাবে তৈরি করা শুরু করেন। তাহেরা বেগমের নাম আর ব্যবসার সুনাম বৃদ্ধি পেতে থাকে চারিদিকে। তার প্রতিষ্ঠানের যন্ত্রাংশের চাহিদা বৃদ্ধি পেতে থাকলে তিনি বৃহৎ পরিসরে আর্য আয়রন স্টোর নামে একটি কারখানা প্রতিষ্ঠা করেন। এখানে তার স্বামীসহ তিনি এবং একাধিক শ্রমিক কঠোর পরিশ্রম করে কলকারখানায় যন্ত্রাংশ উৎপাদন এবং বাজারজাতকরণ করা শুরু করেন। তার কারখানায় মোম ডাইসের সামগ্রী, সুইচ গেটের সামগ্রী, জুট মিল, রাইস মিল, তেলের মিল, টেক্সটাইল মিল, মিক্সচার মেশিন, সেলাই মেশিন, চারকোল খড়ির মেশিন সহ বিভিন্ন প্রকার কৃষি যন্ত্রপাতি উৎপাদন করেন। তার কারখানায় বর্তমানে অর্ধশতাধিক শ্রমিক নিয়মিতভাবে কাজ করেন। এইভাবে তিনি অসহায় বেকার জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। 2007 সালে মাত্র 1700 টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা তাহেরা খাতুনের ব্যবসা প্রতিষ্ঠানের বর্তমান তহবিল আনুমানিক 75 লক্ষ টাকায় বৃদ্ধি পেয়েছে। অভাবের দুঃখ পাখি আর তার আঙিনায় উড়ে না, সুখের পায়রা আজ ধরা দিয়েছে তার হাতে। তার সন্তানেরা বায়না ধরলে আজ আর তার মন খারাপ হয় না। সন্তানদেরকে লেখাপড়া করাতে এখন আর কোনো কষ্ট হয় না তাহেরা বেগমের। আজ সোনা ছড়ানো স্বাস্থ্যোজ্জ্বল হাসি আর খুশি জীবন তাদের সুখের আঙিনায়।
সংসারে সচ্ছলতার কারণে পিছিয়ে পড়া অন্যদের জন্য কাজ করেন তাহেরা বেগম। স্বামীর আয়ের রোজগারের পাশাপাশি কিন্তু আমার এখানে আসতে হচ্ছে, কারণ যখন দুটো ছেলে হলো তখন সংসারের অনেক খরচা, কিন্তু সে মূলত তখন এই ব্যবসাটা একটু বেছে নিয়েছে। তখন মনে করেন যে ব্যবসা তো পুঁজি নেই, কীভাবে ব্যবসাটা আমরা করি। তখন মনে করি কিছু টাকা জমানো ছিল, ওরা একটা ক্যাশ হলো। আর আমার হাজব্যান্ড চাকরি করতেছিল বিসিকে, সে বিসিক আপনার গুঞ্জন মেটালে চাকরি করতেছিল। ওই যে লোহাগুলো, কাঁচা লোহাগুলো তৈরি করে ওখানে গলে, সে তৈরি করাতে সেখানে সে কাজ করতেছিল। তারপর সেখান থেকে ওই কিছু টাকা আমাকে ব্যাংকে আসলো, মাটির ব্যাংকে, কিন্তু সেই টাকাটা আমরা সেটা দিয়ে অল্প অল্প করে সে মালটা নিয়ে আসে। তখন আমরা এখান থেকে আস্তে আস্তে আমরা শুরু করি বিক্রি, পণ্য বিক্রি করতে শুরু হয়। তখন যখন মহিলা মাসে লোহার ডিবের মধ্যে ঢুকলাম, তখন এলাকার লোক বা আরও ওয়ার্কশপ আছে, দোকানদারের আছে, তারা বলে যে আপনি এই কাজ করতে পারবেন, করতে পারলে ভালো, আমরা আপনি সহযোগিতা করব। এমনকি সব লোকে আস্তে আস্তে আমার থেকে মাল কেনা শুরু করে দিল। তখন আমার আরেকটু সাহস আসলো ভেতরে। এই সাহসটা আসার কারণে ধীরে 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 মনে করেন যে আমি এই গাক ফাউন্ডেশন থেকে আমি কিছু টাকা নিই। এ ধাপে ধাপে কিন্তু অনেক দিয়ে আসিছি আমি টাকার শর্ট। এ লোহার ব্যবসা বলতে লোহার মতোই টাকার দরকার। ধীরে ধীরে আমার যখন এই প্রতিষ্ঠানে কর্ম বেড়ে যায়, তখন আরও মেশিনপত্র আমি ধীরে ধীরে আরও বাড়াচ্ছি, শ্রমিকও বাড়িছে। সেই শ্রমিকগুলো আমার এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করতেছে, তাদের পরিবার চলতেছে বা নিজে চলতেছি। বাচ্চাদের পড়াশোনা হচ্ছে, বড় ছেলে ক্লাস অনার্স পড়তেছে, ছোটো ছেলে ক্লাস 9-এ পড়তেছে। এদের পড়াশোনা তো অনেক খরচা হয়। এটা তো তার বাবার চাকরি পয়সা দিতে সম্ভব ছিল না, তো আমার এত দূরে খরচাটা নিয়ে আসতে আবার সংসারে গিয়ে করানো। আজকে যে প্রতিবেদনটি দেখলেন, তাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে, সেটি হচ্ছে লেদ মেশিন। এবং এই ধরনের মেশিন বাংলাদেশে গ্রামে গঞ্জে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে অনেকগুলি উপকার হবে। একটি উপকার হচ্ছে যে যার মেশিন থাকবে তার আয় বাড়বে, তারপরে যে যে মেশিনগুলো তারা বানাবে, যারা ওইটাকে ব্যবহার করবে তাদের আয় বাড়বে, এবং বিদেশ থেকে অনেক কিছু আমদানি করতে হবে না। এক সময়ে এই অঞ্চলে বিদেশ থেকে সাধারণ যন্ত্রপাতি এবং তার যে স্পেয়ার পার্ট সেগুলি আনতে হতো। এখন আস্তে আস্তে সেই জায়গায় আমরা অনেকখানি এগিয়েছি, আরও অনেক আগানোর সুযোগ রয়েছে। তো এই প্রতিবেদনে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে মূলত কৃষি যন্ত্রপাতি সেগুলি তৈরি করা হচ্ছে, এবং ইতিমধ্যেই যিনি করছেন তার অবস্থার অনেক উন্নতি হয়েছে। শুধু কৃষি না, অন্যান্য আরও অনেক যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে। এখানেও মূল বিষয়টি হচ্ছে অর্থায়নের সঙ্গে সঙ্গে প্রশিক্ষণ শুধু যে কিভাবে জিনিসপত্র বানাতে হবে সেটা না, কীভাবে হিসাবপত্র রাখতে হবে সেটাও প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ হিসাবপত্র ঠিকমতো না রাখতে পারলে তাহলে ভবিষ্যতে কি করে তার যে মুনাফা হবে সেই মুনাফাকে ব্যবহার করার যে ব্যবস্থাটা সেটা সঠিকভাবে হবে না। সেই জন্য ওই প্রশিক্ষণও দেওয়া হয়, আর বাজারজাতকরণের ক্ষেত্রেও সহায়তা দেওয়া হয়, প্রশিক্ষণ দেওয়া হয়। এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই জন্যে যে আমাদের আস্তে আস্তে প্রযুক্তির দিকে যেতে হবে, প্রযুক্তি আস্তে আস্তে উন্নত করতে হবে। এবং যেই প্রযুক্তি দেশে হয় সেটা হয়তো আপাতত যে পর্যায়ে আছে সেই পর্যায়ে এখন চলছে, কিন্তু ভবিষ্যতে এই পর্যায়ে থেকে আমাদের অনেক উন্নতি করতে হবে, নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করতে হবে, এবং সেটা যদি দেশে করা যায় তাহলে সস্তা হবে এবং অন্যান্য যারা এটা ব্যবহার করবে তাদেরও মুনাফা অনেক বেশি হবে। এবং সেই লক্ষ্যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন অ্যান্ড সহযোগী সংস্থা চেষ্টা করে যাচ্ছে যাতে কিছু কিছু যন্ত্রপাতি আমরা যে আমাদের যারা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাদের মাধ্যমে আস্তে আস্তে উন্নত মানে নিয়ে যেতে পারি, সেই ব্যবস্থার চেষ্টা করা হচ্ছে। এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে আজকে যে প্রতিবেদনে দেখলেন যে বেশ উন্নতি ইতিমধ্যেই হয়েছে, ভবিষ্যতে আরও হবে সেটা আমি আশাবাদী। শুধু একজন তাহেরা বেগম নয়,
পিকেএসএফ এর নিজস্ব এবং তার সহযোগী বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে সুবিধাবঞ্চিত, বেকার, কর্মবিমুখ মানুষদেরকে নানামুখী প্রশিক্ষণ এবং ঋণ সহায়তা করেছেন স্বাবলম্বী। পিছিয়ে পড়া এবং সমাজের বোঝা বলে যারা এক সময় অন্যের আর চোখের দৃষ্টিতে বিদ্ধ হতেন, তারা সহায়তা পেলে নিজেরা যে কিছু করে দেখাতে পারেন তার আরেকটি উদাহরণ জয়পুরহাটের দরিদ্র পিরিত খেতলাল উপজেলার গুরুরা গ্রামের নাজমুন নাহার। অভাবের জাতাকলে পিষতে থাকা সহায় সম্বলহীন নাজমুন নাহারের সামনে এক সময় ছিল শুধুই অন্ধকার আর হাহাকার। স্বামী রাজমিস্ত্রি শহীদুল ইসলাম একদিন কাজ না পেলে না খেয়ে থাকা ছাড়া তার সামনে আর কোনো রাস্তা খোলা ছিল না। একটি মাত্র সন্তানের মুখে এক মুঠো খাবার তুলে দিতেই তাদেরকে হাহুতাশ করতে হতো। অনিশ্চিত ভবিষ্যৎ তাড়া করত প্রতিদিন। তবে আর্থিক অনটন থাকলেও স্বাবলম্বী হওয়ার ইচ্ছা আর স্বপ্ন ছিল চোখে মুখে। এসোর নাম ডাক তাকে আশায় বুক বাঁধতে শেখায়। এক বুক আশা নিয়ে এসোর শরণাপন্ন হয় নাজমুন নাহার। সব শুনে শাখা ব্যবস্থাপক তাকে সহায়তার হাত বাড়িয়ে তার পাশে এসে দাঁড়ায়। সেই শুরু, আর পিছনে ফিরতে হয়নি নাজমুন নাহারকে। মাত্র ৫,০০০ টাকা ঋণ নিয়ে উন্নত জাতের ছাগল পালন শুরু করেন তিনি। এই পর্যন্ত ৫০,০০০ টাকা ছাগল বিক্রি করেন তিনি। পাশাপাশি প্রতি বছর ২ থেকে ৩ বিঘা জমি লিজ নিয়ে ধান, আলু সহ নানা জাতের সবজি চাষ করে বাড়তি আয়ের মাধ্যমে স্বামীকে সহযোগিতা করছেন। বর্তমানে তার খামারে উন্নত পাড়ি জাতের ছাগলের সংখ্যা ১২টি। প্রতিটির মূল্য ১৫ থেকে ২০,০০০ টাকা। তিনি ছাগলগুলোকে নিজের সন্তানের মতোই লালন পালন করেন। আজ তার সংসারে এসেছে সচ্ছলতা, সুখে ভরা তার আঙিনা। তার সফলতার গল্প ছড়িয়ে পড়ে চারিদিকে। তার মতো যারা সহায় সম্বলহীন তাদের কাছে নাজমুন নাহার আজ অনুকরণীয়। যে আমি নাজমুন নাহার, ৫ বছর আগে আমার এটা ছিল না। আমার অনেকগুলান ছাগল, এই ছাগলগুলান ৫ বছর আগে ছিল না। আমার খুব কষ্টের দিন ছিল। এখন আমি ছাগল পাইলে অনেক সুখী। ৫ বছর আগে আমার খুব কষ্ট ছিল। আমি বাচ্চাকে ঠিকমতো স্কুলে পাঠাতে পারতাম না, একটা সুন্দর একটা জামা কিনে দিতে পারতাম না। কিন্তু এখন আমি ছাগল পালন করে আমার সেই কষ্টের দিনগুলি আর নেই। আমি এখন সুখের দিন দেখতেছি। ২০০৫ সালে আমি এসোতে ২ টাকা করে সঞ্চয় রাখছিলাম। তারপর ২০০৮ সালে ওখানে আমি ট্রেনিং দিছি ছাগল পালনের। ওখান থেকে ৫,০০০ টাকা ঋণ নিছি। নেওয়ার পর ৩,০০০ টাকা দিয়ে আমি ছাগল কিনছি 2টা। ওখান থেকে আমি ছাগল পালন করি। আর তখন থেকে আমার আস্তে আস্তে ছাগল বৃদ্ধি হয়। আমি ওখান থেকে বিক্রি করে আমি জমি নিয়ে আমার স্বামী কাজ করে। আর আমি ওই টাকা দিয়ে আমি জমি নিয়ে আমি বাড়াই। আরও ছাগল আমার আছে অনেক। বছর 6 মাস পর ছাগল বেয়াচ্ছে করতেছে, বাড়তিছে আরও। এখন আমার অনেক ছাগল, 13টা ছাগল আছে। সামনে কুরবানিতে আমি 5টা ছাগল বিক্রি করব। এলাকার এই রকম অসংখ্য অসহায় নারীরা তাকে অনুসরণ করে দারিদ্র্য বিমোচন করেছেন। কয়েক বছর আগে যাদের চোখে মুখে ছিল বিষাদের ছাপ, আজ তাদের চোখেও মুখে হাসির ঝিলিক। সমাজের সকল নারী আজ স্বপ্ন দেখেন সৎ উপার্জনের মাধ্যমে তাদেরও পরিবার পরিজন নিয়ে ভালো থাকা আর বড় হওয়ার। আর এই বড় হওয়ার স্বপ্নকে বাস্তব রূপ দিতেই কাজ করছে পিকেএসএফ আর তার সহযোগী প্রতিষ্ঠানগুলো। আজকে যে প্রতিবেদনটি দেখলেন সেখানে অতি দরিদ্র মানুষকে ছাগল পালার সুযোগ সৃষ্টি করে দিয়ে সহায়তা করার চেষ্টা করা হচ্ছে। তাদেরকে ঋণ দেওয়া হয় ছাগল কেনার জন্য,
আবার প্রশিক্ষণ দেওয়া হয় কিভাবে ছাগল পালতে হবে, কিভাবে ছাগলকে খাওয়াতে হবে, কী পরিবেশে ছাগলকে রাখতে হবে। কারণ যদি তার স্বাস্থ্যকর অবস্থা না থাকে তাহলে ছাগলের নানা ধরনের অসুখ বিসুখ হবে এবং অসুখ বিসুখ হলে ক্ষয়ক্ষতি হয়ে যাবে। সেজন্যে এই প্রশিক্ষণটি খুবই ভালোভাবে কৃষককে দেওয়া হয় এবং অনেকেই দেখা যাচ্ছে একটা দুটো ছাগল দিয়ে শুরু করে এখন অনেকগুলি, কারো 10টা 12টা ছাগল হয়ে গেছে। অতি দারিদ্র্য অবস্থা থেকে তাদের বেশ কিছু অগ্রগতি ঘটেছে। তবে এটাই শেষ কথা নয়, তাদেরকে আরও এগিয়ে যেতে হবে এবং সেই পরিবেশ সৃষ্টি করার জন্য পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং তার সহযোগী সংস্থা কাজ করে যাচ্ছে। তাদেরকে সচেতন করে তোলার চেষ্টা করা হচ্ছে যাতে নিজেদের অবস্থানকে বর্তমান থেকে আরও উন্নত করবে এবং আস্তে আস্তে উন্নতি করতে থাকবে। তো সেই অবস্থা শুধু ছাগল দিয়ে হবে না অবশ্যই, কিন্তু কোনো না কোনো কাজ দিয়ে শুরু করতে হবে। তো ছাগলটা দিয়ে শুরু করা হয়েছে এবং পাশাপাশি অবশ্য শিক্ষা এবং স্বাস্থ্যের উপরে জোর দেওয়া হচ্ছে যাতে তার সক্ষমতা বাড়ে, নিজেই চিন্তা করে নিতে পারে কি করবে। তো সেই অবস্থা সৃষ্টি করার লক্ষ্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং তার সহযোগী সংস্থা কাজ করে যাচ্ছে। এই দেশ থেকে অতি দারিদ্র্য নির্মূল করতে হবে এবং সেটি লক্ষ্য হচ্ছে 2030 সাল আন্তর্জাতিকভাবে, কিন্তু বাংলাদেশে আমাদের লক্ষ্য হচ্ছে অনেক আগেই অতি দারিদ্র্য এই দেশ থেকে নির্মূল করার চেষ্টা করা হবে। এবং আমি মনে করি যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে গ্রামে গ্রামে গঞ্জে সব জায়গায়, শুধু পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন নয়, অন্যান্য অনেক প্রতিষ্ঠান এবং সরকারি যে নীতি রয়েছে অতি দারিদ্র্য নির্মূল করার জন্য, সেটা সম্ভব হবে। তবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, অন্যান্য যে প্রতিষ্ঠান আছে তারা, সহযোগী সংস্থা এবং সাধারণ মানুষ সবাইকে, এবং স্থানীয় পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছেন, স্থানীয় পর্যায়ে যারা প্রতিষ্ঠান আছেন তারাও একই সঙ্গে কাজ করবেন। তবেই আমাদের এই লক্ষ্য অর্জিত হবে এবং আমি আশা করছি দ্রুতই হবে। পিকেএসএফের প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ ও শহরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়নে টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ও বিভিন্ন সময়ে কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। তাদের এই প্রয়াসে দেশের উদ্যোগী মানুষগুলো আজ সফলতার মুখ দেখছেন। দরিদ্র মানুষগুলো দারিদ্র্যের বেড়াজাল থেকে বেরিয়ে নিজেদেরকে যেন মানব মর্যাদায় টেকসইভাবে প্রতিষ্ঠিত করতে পারে, সেই প্রয়াস নিয়েছে পিকেএসএফ। পিকেএসএফের এই প্রয়াস একদিন বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হবে।